আসসালামু আলাইকুম। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ 2024 সালে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমে শুরু করতে চাই বা বলতে চাই 2024 সালে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত সকল শহীদ, নাম জানা এবং নাম অজানা যত শহীদ যারা আসলে এই আন্দোলনে শহীদ হয়েছেন কিংবা যারা আহত হয়েছেন, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা রেখে এবং এই কোটা বিরোধী আন্দোলনে যারা সমর্থন জুগিয়েছেন এবং এই সমর্থন যোগানোর কারণে আজকে আমরা স্বাধীন একটা নতুন বাংলাদেশে স্বাধীনভাবে আসলে বসবাস করতে পারছি। এবং সেই স্বাধীন দেশে যে ক্রীড়াঙ্গন রয়েছে, বাংলাদেশের ক্রীড়া জগৎটা রয়েছে, সেই ক্রীড়া জগৎটা নিয়ে আসলে ক্রীড়াঙ্গনটা আসলে স্বাধীন হওয়া দরকার। যদিও বিশ্বে যত স্পোর্টস এরিনা আছে সবগুলো আসলে রাজনৈতিক প্রভাব মুক্ত আসলে দেওয়া হয়ে থাকে, কিন্তু আদতে এটা কতটুকু রাজনৈতিক প্রভাব মুক্ত সেটা একটা প্রশ্ন থাকে। এবং সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, স্বাধীনভাবে যেন স্বাধীনভাবে দেশের ক্রীড়াঙ্গন চলতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। সকলকে স্বাগতম স্পোর্টস কিংবা নতুন একটা ভিডিওতে খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। 2024 সালে যে কোটা বিরোধী আন্দোলনের পর বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখা রয়েছে, বাংলাদেশ অলিম্পিক ফেডারেশন, বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন, এই ফেডারেশনগুলো আসলে যা দায়িত্ব ছিলেন তা অনেকে নিরুদ্দেশ হয়ে গেছেন এবং অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমত বলতে চাই, এই জগৎ যে কয়টা বোর্ডের নাম আমি বললাম বা যে ক্রীড়া সংস্থাগুলোর নাম বললাম, এই জায়গাগুলোতে বেশ এক যুগের বেশি সময় ধরে কিছু ব্যক্তির আসলে প্রভাবশালী বিস্তারের কারণে সেই ক্রীড়া জগৎটা আসলে উন্নয়ন হয়নি। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং সেই সাথে ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, এই দুজন মানুষ, এই দুইটা ফেডারেশন, একটা ক্রিকেট বোর্ড এবং একটা ফুটবল ফেডারেশন, এই দুইটা সংস্থাকে কর্তৃক সম্পত্তি বানিয়ে নিয়েছিলেন। এবং তারা যখন ক্ষমতায় ছিলেন, তাদের যখন পাওয়ার ছিল, সেই সময়টাতে তাদের এই অনিয়মের ব্যাপারে আমি সোচ্চার ছিলাম এবং এটা নিয়ে আমি অনেক কন্টেন্টও আপলোড করেছি। এখন তাদের দল ক্ষমতায় এবং সেই কারণে তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরে তারা পর্দা আড়ালে থেকে যেন বাংলার ক্রীড়াঙ্গনে এমন অশুভ কালার ছায়া ফেলতে না পারে সেই বিষয়ে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একটা দেশের ক্রীড়াঙ্গনকে বলা হয় সকল মানুষের আস্থার জায়গা, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এই জায়গাটাতে আসলে সমর্থন যোগান এবং এই সমর্থনটা কিন্তু মানুষের ভালোবাসা থেকে। আমরা দেখি বাংলাদেশ ক্রিকেট দল যখন খেলতে নামে তখন কোনো রাজনৈতিক দল নাই, কোনো ধর্ম নাই, জাত ভেদাভেদ বলে সকলে এক বাংলাদেশের নামে স্লোগান দেন। ঠিক তেমনি ফুটবলের ক্ষেত্রে, ঠিক তেমনি হকির ক্ষেত্রে চলমান যে অলিম্পিক গেমস রয়েছে সেখানে বাংলাদেশ শূন্য হাতে ফিরেছে। বাংলাদেশ কেন শূন্য হাতে ফিরেছে? অলিম্পিক ফেডারেশনের যে দুর্নীতি, অনিয়ম যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা পরিকল্পনা করতে পারিনি, প্রতিবাদ করতে পারিনি, যে কারণে তাদের মন মতো সবকিছু হয়েছে এবং এই মন মতো হওয়ার কারণে বাংলাদেশের প্রাপ্তির ফলাফল শূন্য। এখন এই স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গন কেমন হওয়া উচিত সেই বিষয়টা নিয়ে আমাদের অঞ্চলের সৈয়দ আবিদ হোসেন সামি ভাই বলেছেন, যেহেতু সকল বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন কিংবা অলিম্পিক ফেডারেশন, এগুলো কিন্তু পুরোপুরি রাজনৈতিক হস্তক্ষেপ। অতএব যারা বর্তমান সিলেকশন প্যানেলে রয়েছেন বা বোর্ডের বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদেরকে চাইলেই আপনি সহজে সহায়তা পাবেন না। তাদেরকে সহায়তা হলে অবশ্যই আপনাদেরকে আইসিসি এবং ফিফার যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আপনাকে তাদেরকে সহায়তা হবে এবং সেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যেদিন বাংলাদেশ স্বাধীন হলো 6ই আগস্ট, 5ই আগস্ট, তারপরের দিন 6ই আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বোর্ড কর্মকর্তা আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনে দুইজন লোক ছিলেন, একজন হচ্ছেন মিনাজুল আবেদিন নামে, একজন হচ্ছেন হাবিবুল বাসার সুমন। তারা বলছেন দুর্নীতি মুক্ত ক্রিকেট বোর্ড তারা চান। এখন আমার প্রশ্নটা হচ্ছে, ওনারা যে এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলে ছিলেন, তো তারা যে দুর্নীতিটা করেছেন সেই দুর্নীতির
ব্যাপারে এখন জনগণকে সোচ্চার হতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কারণ তাদের স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট হয়েছে। শুধুমাত্র ব্যক্তি পছন্দের কারণে অনেক ক্রিকেটার দলে সুযোগ পেলেন না। তো সেই মানুষগুলা কোন মুখে আবার ক্রিকেট বোর্ডে এসে নতুন ফায়দা নিতে চাইছেন? তাদেরকে কোন রকম আর কোন সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে নান্য এবং বাসার প্রয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে আবার একটা মানববন্ধন আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত এই ধরনের অসৎ ব্যক্তিগুলো এই ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, হকি ফেডারেশন, অলিম্পিক ফেডারেশন কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এই অসৎ লোকগুলো বিদায় না হবে, ততক্ষণ পর্যন্ত ক্রীড়াঙ্গন এ সাফল্য আসবে না। এবং ক্রীড়াঙ্গনকে সাফল্যমণ্ডিত করতে হলে যোগ্য, সৎ এবং সাবেক যারা ক্রিকেটার বা অ্যাথলেটিক বা যারা ক্রিকেটার আছেন, যারা ফুটবলার আছেন, যারা হকি প্লেয়ার আছেন কিংবা ক্রীড়া পরিষদের এক্সপার্ট, সেই সমস্ত সৎ এবং যোগ্য লোকগুলোকে বসাতে হবে এবং তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। এবং সেই সময়টা দিলেই তারা সুন্দর একটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সুন্দর একটা ক্রীড়া উন্নয়নের ভূমিকা রাখতে পারবে। দেশের 18 কোটি মানুষের একটা প্রাণের জায়গা ছিল ক্রিকেট, সেটাকে দুজন ক্রিকেটার রাজনৈতিক অঙ্গনে যুক্ত হয়ে সেই ক্রিকেটারও প্রশ্নবিদ্ধ করে ফেলেছিল যে আমরা বাংলাদেশে ক্রিকেট দেখবো না এই দুজন থাকলে। তো এই দুজন ক্রিকেটারের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের আগে বয়কট করা প্রয়োজন নেই, এবং যারা যেসব কর্মকর্তারা দুর্নীতি করেছেন, যারা রয়েছেন, তাদেরকে এই জগৎ থেকে মানে এই ক্রীড়া জগৎ থেকে দূরে রাখতে হবে। এবং এই দূরে রাখার তাদেরকে দূরে রাখতে পারলে আসলে মূলত বাংলাদেশ একটা সুন্দর ক্রীড়া উন্নয়নমূলক একটা দেশ হবে এবং পরিকল্পিতভাবে চলতে পারবে। আপনারা সকলেই জানেন, অবগত আছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন, তিনি নিরুদ্দেশ, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন তিনি নিরুদ্দেশ। অর্থাৎ তারা যদি না থাকেন, তারা যদি পদত্যাগ করেন, নতুন কমিটি হবে এবং সেই কমিটিতে যেন যোগ্য আমরা দেখতে পারি সেই বিষয়টা আসলে গুরুত্ব দিতে হবে। একটা দেশের প্রতিনিধিত্ব করার জন্য সবচেয়ে বড় সহজ মাধ্যম হচ্ছে স্পোর্টস, এবং এই ক্রীড়া সংস্থাগুলোকে যদি আমরা আবার নতুন করে দলে সাজাতে পারি, অবশ্যই বাংলাদেশ নতুন করে বিশ্ব দরবারে ক্রীড়ার মাধ্যমে আবারও বাংলাদেশকে তুলে ধরতে পারবে এবং বাংলাদেশকে চিনাতে পারবে। যারা আমার এই ভিডিওটা দেখেন তাদের সকলকে বলবো আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।